এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সুজনে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল সহযোগিতায় বসুন্ধরা মেডিকেল সিটি। আমি মাশরাফি শশী আজ আপনাদের সঙ্গে আছি। আজকে শিরোনাম রেখেছি ভোটের মাঠে কথার লড়াই। দুজন অতিথি আমাদেরকে স্টুডিওতে আছে, সময় দিচ্ছেন। আমাদের সঙ্গে আছেন ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক ডেইলি টাইমস অব বাংলাদেশ ও সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। একই সাথে আমরা পেয়েছি প্রকৌশলী মার্দিয়া মমতাজকে, শিক্ষক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন আজকে সময় দেওয়ার জন্য। ইলিয়াস খান, আপনার কাছে আসতে চাই। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে শেখ হাসিনা তাদের লোকদের ফেলে দিল্লি চলে গেছে। হিন্দু ভাইয়েরা, আপনারা চিন্তা করবেন না, আমরা সেই বিপদ থেকে আপনাদের উদ্ধার করব। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, যারা অন্যায় করেনি, যারা সাধারণ মানুষ, তাদেরকে বুকে টেনে নেব। প্রথমেই জানতে চাই, বাংলাদেশে হিন্দুরা কি কেবলই আওয়ামী লীগকে ভোট দেন? এমন কোনো পারসেপশন কি আছে? আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক এবং যারা অনুষ্ঠান দেখছেন, এইরকম একটা পারসেপশন তো আছে, আমরা বিভিন্ন সময় দেখেছিও। বিশেষ করে হিন্দু প্রধান অঞ্চলগুলোতে সবসময় আওয়ামী লীগের লোকজন জিতেছে এবং আওয়ামী লীগ ধারাবাহিকভাবেই হিন্দুদের ভোট পেয়েছে। এটি আমাদের পার্শ্ববর্তী দেশের ভূমিকা আছে বলে আমি মনে করি। বাট তাদের মাইন্ডসেট এখন আমার ধারণা কিছু চেঞ্জ হয়েছে, কারণ বিগত 15.5 বছর যে দুর্বিনীত শাসন চলেছে, সেখানে আমরা দেখছি হিন্দুদের বাড়িঘরে বিভিন্ন জায়গায় লুটপাট করা হয়েছে, দখল করা হয়েছে, যেটি অন্য যে বিএনপি জোট যখন ক্ষমতায় ছিল সেরকম কিন্তু হয়নি। মানে এখন কি তাহলে বিএনপি আওয়ামী লীগের ভোটারদেরকে বুকে টেনে নিলেই তারা ভোট দিয়ে দেবেন? ব্যাপারটা এতটা সহজভাবে ভাবার অবকাশ আছে? এত সহজীকরণ ঠিক না আসলে এটা ভোট দিতে। এবং যদি হিন্দুরা ধরুন আওয়ামী লীগের সমর্থক হয়, আমরা ধরে নিলাম সমর্থক, আওয়ামী লীগের অনেক লোক কিন্তু ভোট দিতে আসবে না। অনেক আছে ধরুন যারা একদম মনে করে শেখ হাসিনা গুম করেছে, টাকা লুটপাট করেছে, তারপর আরও অন্যায়গুলো যে করেছে এগুলো কোনো অপরাধ না। অনেক আওয়ামী লীগের কিন্তু এটি মনে করেন। তারা কিন্তু মনে করবে হাসিনা যা করেছেন শেখ হাসিনা সেটি ঠিক আছে। এই পক্ষটি কিন্তু এটি ধরুন 10%, তারা কিন্তু ভোট দিতে আসবে না। নাম্বার 2, বিভিন্ন ক্রাইমের সাথে যারা জড়িত ছিল, এলাকার মানুষকে অত্যাচার নির্যাতন করেছে, দলীয় কর্মীদের, বিএনপি কর্মীদের বা জামাতের কর্মীদের। মানে জামাতের স্থানীয় নেতৃত্বকে গ্রহণ না করার কি কোনো কারণ আছে আওয়ামী লীগের কর্মীদের? যদি নিতেই হয়, বিএনপিদেরকে যদি ভোট দিতে পারে, বিএনপির মহাসচিব তার কৌশলের কথা বলেছেন, তার অভিপ্রায় বলেছেন, জামাত চেষ্টা করছে। না, বর্তমান বাস্তবতা কি বলে? আপনি সাংবাদিক হিসেবে কি দেখছেন? আই এম নট শিওর, কারণ ভোটার যারা আছেন সেটি আসলে কী হয় বলা যায় না। জামাত তো একজন হিন্দু প্রার্থীকে প্রার্থীও করেছে, একজন বোধহয়, একজন আর দুজন, একজনই বোধহয় কৃষ্ণনন্দী, মিস্টার কৃষ্ণনন্দী, তাকে তো প্রার্থীও করে। এটি নিয়ে নানা সমালোচনা আছে। যেমন মুসলমানরা, জামাত যে দল বা মুসলিম যারা আমরা তো এক আল্লাহ বিশ্বাস করি, সৃষ্টিকর্তা একজন, কিন্তু হিন্দুরা তো একজন বিশ্বাস করে না, তাদের অনেক দেবদেবী আছে, অনেক কিছু আছে। সুতরাং একটি তো সাংঘর্ষিক, যাক সেই প্রশ্নে আমি যাব না। বাট দুদলই ট্রাই করছে। যেমন জামাতের নেতারাও বলছেন, আমি জানি গ্রামেগঞ্জে যাই বা আলাপ যখন হয়, হিন্দুদের সিকিউরিটির বিষয়ে তারা নিশ্চয়তা দিয়েছেন যে তোমরা যদি আমাদের সঙ্গে থাকো তাহলে তোমাদের কোনো সিকিউরিটি প্রবলেম হবে না। এবং অনেক জায়গায় তারা দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনি দেখেছেন যে তারা মাঝে কী বলে পুজো মণ্ডপ পাহারা দিয়েছে, শিবিরে ছিল অনেক জায়গায় জামাতের লোকজন। দুই দল এখন চাচ্ছে আসলে আমরা কার ভোট কে পায় সেটার জন্য আমি একটু শেষ করি। ধরুন দুদলে কিন্তু বুর্জোয়া পলিটিক্সের নির্বাচনে জেতাটাই বড় কথা। এখানে কি আদর্শ অত খুব বেশি, অনেক, যেমন জামাতের কথা ধরি, তারা আল্লাহর আইন চায়, সত্যকে শাসন চায়, আমরা সারা জীবন শুনে এসছি। বাট এবার কিন্তু বিদেশিদের কাছে বলছে, বা খ্রিস্টানদের একটি প্রোগ্রামে বলেছেন জামাতের নেতৃবৃন্দ যে আমরা প্রচলিত আইনে। আসলে কে কি বলছেন সেটা নিয়েই আজকের আয়োজন। এই জন্যই আমি ভোটের মাঠে কথার লড়াই এই শিরোনাম রেখেছি। অসংখ্য ধন্যবাদ। প্রকৌশলী মার্দিয়া মমতাজ, আপনার কাছে আসতে চাই। গতকাল ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলছেন যে চার দলীয় জোট সরকারের আমলে যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে সেই আমলটা, তাহলে জামায়াতের 2 শীর্ষ নেতা তখন পদত্যাগ করেননি কেন? ইদানিং সময় চাঁদাবাজির কথাও জামায়াতের অনেক নেতা বলে থাকেন আকার ইঙ্গিতে। আমি তারেক রহমানের ওই বক্তব্যের সাথে এটাও যুক্ত করতে চাই যে ওই সময়টাতে যদি সেই আমলে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজিতে সম্পৃক্ত হয়ে থাকেন,
আমরা তো জামায়াত নেতাদের পক্ষ থেকে শুনিনি যে তারা বলছেন যে আমাদের জোট সঙ্গী চাঁদাবাজি করছে, আমরা এটার সাথে নেই। এখন নির্বাচনকে সামনে রেখে যে ধরনের বক্তব্য জামায়াত নেতারা দিচ্ছেন সেটা দ্বিচারিতার মধ্যে পড়ে কিনা আপনার কি মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ এবং আমরা আমাদেরকে যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। এখানে আসলে তারেক রহমান প্রথমে স্বীকার করে নিলেন যে হ্যাঁ তখন দুর্নীতি হয়েছিল এবং আসলে এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। এটা তো বাংলাদেশের জি, বাস্তবতা। এবং বারবার বিশ্বসূচকে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে দুর্নীতিতে বাংলাদেশ তখন। তো এখন আপনি যদি বাস্তবতা চিন্তা করেন যে 3টা মন্ত্রণালয় ধারাবাহিকভাবে 2জন মানুষ যারা আরেকটা দলে শরিক দলের প্রতিনিধি ছিলেন তারা অপারেট করেছেন এবং সাথে সাথে এটাও কিন্তু মানতে হবে যে তাদের এই 3টি মন্ত্রণালয়ে কোনো ধরনের চুল পরিমাণ দুর্নীতিরও প্রমাণ এ পর্যন্ত পাওয়া যায় নাই। ঠিক আছে, পাওয়া গেলে সেটা তো আমাদের বলা লাগতো না, আচ্ছা। তাই না? জি, যারা খুঁজে পেত এবং এখানে চেষ্টা করা হয় নাই সেটাও না। এমনও হয়েছে যে একজন মন্ত্রী শিফট হচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, তার আগে ওই মন্ত্রণালয়ের অনেকগুলো ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে সচিবালয়ে। হ্যাঁ, এবং এই কথাগুলোকে যদি আমরা সামনে রাখি তাহলে ওই তিনজন মানে ওই অনেকগুলো দুজনের ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে বলতে আপনি কি রেকর্ড নষ্ট করার জন্য। এই যে সর্বসাম্প্রতিক সময়ে সচিবালয়ে যে না না অগ্নিকাণ্ড না, আমি ঘটলো 2001 সেটাও থেকে কি নাহিদ ইসলাম যখন 6-এর আসলেন? সময়ের কথা ও আচ্ছা, বলছি। আচ্ছা, হ্যাঁ, ওকে। তো এটা করা হয়েছে যে অমুক দিন থেকে ওনাকে দায়িত্ব দেওয়া হবে, উনি তো এই ফাইলগুলো ধরলে বুঝে যাবেন কি হবে। এখন আপনি যদি একটা বাস্তবতাকে সামনে রাখেন, এই দুইজনের তাহলে তখন কি করা উচিত ছিল যে ঠিক আছে সবাই যখন নষ্টই করে ফেলছে আমরা 2টা জায়গা রেখে লাভ কি, আমরা পদত্যাগ করে চলে যাই, এখানে আরও কিছু দুর্নীতি হোক, সেটা নাকি নিজের উপরে আসা দায়িত্বটাকে কমপ্লিট করা? আমার মনে হয় যে কোনো সুস্থ মস্তিষ্ক মানুষই বলবেন যে হ্যাঁ একটা সিস্টেমকে পরিপূর্ণভাবে আমি দুর্নীতিমুক্ত করতে পারছি না, কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি এবং সেটার সাক্ষী তারা তো মানুষ এটাও বলতে আছে। পারতেন যে আমরা দুর্নীতি মুক্ত, আমাদের জোট সঙ্গী যারা দুর্নীতি করছেন আমরা তাদেরকে সতর্ক করতে চাই, বা আমরা চাই তারাও আমাদের পথ তারা কি অনুসরণ সতর্ক করুক। করেন নাই? এই মুহূর্তে আমার এটা কি মনে কেউ পড়ছে না না। করেছে? আমার যতটুকু শুনুন, মনে একটা পড়ছে না। ব্যাপার হচ্ছে কি মিডিয়ার সামনে গিয়ে বলা আর হচ্ছে জোট, যেহেতু একটা সরকার অপারেট করছে এখানে, যখন জোটের একটা সঙ্গী মিডিয়াকে গিয়ে আরেকটা কথা বলবে মানুষের অনাস্থা তৈরি হয়, এখানে দেশের অনেকগুলো ইমব্যালেন্স তৈরি হয়। সেটা না করে ওনারা ভেতরে যদি চেষ্টা করে থাকেন, সেটা তো না করেন নাই এটা তো কেউ বলবে মানে না, তাই না? 4 দলীয় জোট সরকারের আমলে দুর্নীতির যা অভিযোগ বা এখন পর্যন্ত যা সামনে এসেছে এর পুরোপুরি দায় আসলে বিএনপির একার। জোট সঙ্গী হিসেবে জামাত বা তার নেতা কর্মীরা যারা ওই সময় সরকারের সুবিধা ভোগ করেছে তারা নিতে চান তারা না। ব্যক্তিগত বা দলগতভাবে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা নেওয়া অন্যায়ভাবে কিংবা কোনো দুর্নীতির সাথে সংযুক্ত ছিলেন না। এখন এখানে এটা একটা সিলেকশন, তাই না? যে মানে, ইন্টেলিজেন্ট এটা- সিলেকশন, আমি কি করব যে আচ্ছা। আমি কি বের হয়ে যাব যেন এখানে আরেকটু চলে, কারণ দেশের স্বার্থ তো আগে। অবশ্যই আমাকে দেশের মানুষের স্বার্থ দেখতে হবে, আমাকে অবশ্যই। দেশের মানুষ একটা দায়িত্ব দিয়েছে, আমাকে সেটা দেখতে হবে। এবং আমি আপনাকে বলবো যে এই পরিস্থিতি কিন্তু ভবিষ্যতেও হতে পারে, সেক্ষেত্রে এটা একটা দৃষ্টান্ত যে যখনই এরকম হবে যে একটা জোট সঙ্গী একটা কাজ করছে যেটা ওভারঅল দেশের জন্য ভালো না, তখন যে এটাকে যার ক্যাপাসিটি আছে যে আমি আমার জায়গায় দুর্নীতি মুক্ত থেকে কাজ করতে পারি এবং দেখিয়ে দিতে পারি, তাকে তো এই জায়গায় দায়িত্ব পালন করে শেষ মমতাজ আপা, করতে হবে, তাই না? ধরেন একেবারে তাত্ত্বিক একটা বিশ্লেষণে যদি যাই, ধরে নিচ্ছি আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় গেল, সংখ্যাগরিষ্ঠতা পেল, ভোটারদের ভোট পেয়ে, পরবর্তীতে দেখা গেল যে সকলেই দুর্নীতিমুক্ত, কিন্তু একজন তিনি দুর্নীতি করছেন, কিন্তু তিনি এতটাই প্রভাবশালী যে তার দুর্নীতির কথা বললে দলের মধ্যে অনেকের সৃষ্টি হতে পারে, একটা ভাঙনের তৈরি হতে পারে, একটা মহা বিপর্যয় তৈরি হতে পারে। তাহলে কি সেক্ষেত্রে তারা চুপ করে থাকবেন বৃহত্তর স্বার্থে? জামাতের যদি মানে সরকার আপনার হয়, ধারণাটা কি আসলে? না না, এখানে আপনি আমি একেবারে তাত্ত্বিক পরিস্থিতি একটা- যদি হ্যাঁ, বুঝি, তাত্ত্বিক একটা হ্যাঁ পরিস্থিতি হ্যাঁ বললাম। পরিস্থিতি যদি বুঝি, 2001 থেকে 6-এর রিয়ালিটি কিন্তু এটা ছিল না। আচ্ছা, জামাত একটা সিট সংখ্যার পার্সেন্টেজেও যদি দেখে যে জামাতের রিপ্রেজেন্টেশন কতটুকু ছিল সংসদে, সেই হিসেবে তারা যতটুকু যাদের জায়গা থেকে সম্ভব করেছেন। আপনি যে রিয়ালিটিটার কথা বলছেন আমরা কেউ জানি না আমরা এটার দিকে যাব কিনা, তবে জামাতের যেটা ইন্টারনাল প্র্যাকটিস সেটা হচ্ছে এখানে এই ধরনের কোনো ঝামেলা হলে, আপনি দেখেছেন গতকাল একজনকে তার রুকনিয়াত বাতিল করা হয়েছে, তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে শুধুমাত্র তার একটা স্পিচের কারণে। সুতরাং এক্ষেত্রে আমরা তো আশা করতেই পারি তার ব্যাকগ্রাউন্ড চিন্তা করে যে কেউ যদি দুর্নীতির সাথে জড়িত থাকেন তার তো দলগত পজিশনই থাকে না, সেক্ষেত্রে তার প্রশাসনিক দায়িত্ব থাকার কোনো প্রশ্নই ওঠে না।
মানে আমাদের তাহলে এখনো যথেষ্ট আশাবাদী হওয়ার সুযোগ আছে তেমনটি অবশ্যই, আপনি মনে করছেন। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ ইলিয়াস খান, আবার আপনার কাছে ফিরতে চাই। একটা নির্বাচনী প্রচারণাতে অংশ নিতে যে মমতাজ আপা যা বলেছেন, নিশ্চয়ই তার প্রেক্ষাপটে আপনার কিছু বলার আছে, আমি আমার প্রশ্নটি করে রেখে যাই। যশোরে গিয়েছিলেন জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান, সেখানে তিনি বলেছেন একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মহিলাদের গায়ে হাত তোলা, এই দুটো একসাথে চলতে পারে না। এটাই বার্তা দেয় যে তারা জিতলে দেশ নিরাপদে থাকবে না। আবার আজকে নির্বাচনী জনসংযোগে বলেছেন দেশে আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে এগিয়ে নিয়ে যেতে চাই, কোনো ধরনের কামড়া কামড়ি চাই না। এখন জামায়াতের নারী সমর্থক এমনকি তালিমের সাথে যারা জড়িত তাদের উপরেও হামলার অনেক ধরনের অভিযোগ আসছে। এটা কি তাহলে বাস্তবতা? নির্বাচন যত ঘনিয়ে আসছে বিএনপির সমর্থকরা সহিংস হয়ে উঠছেন? না না, একদমই সহিংস হয়ে ওঠার তো সুযোগই নেই। এবার নির্বাচনটা ভিন্ন পরিবেশে হচ্ছে, ভিন্ন অবস্থায় হচ্ছে, কারণ মানুষ 15.5 বছর ভোট দিতে পারেনি। একটি জেনারেশন ভুলে গেছে যে ভোট কি জিনিস, তারা কিন্তু ভোট দেওয়ার জন্য মুখে আছে। আর একটি ছোট্ট দেশে 18 কোটি মানুষ, 13 কোটি প্রায় ভোটার, টুকটাক সংঘর্ষ হবে। এর আগে আমি একটু বলে নিই যে উনি একটু বলেছেন যে তারেক সাহেব মিথ্যাচার করেছে, এটি একদম অবাস্তব, অপ্রত্যাশিত। জামাতের মেন্টাল মেকআপে এরকম, জামাতের মানুষ যারা দেখবেন যে ফেসবুকে মনে হয় যেন পুরো পৃথিবী দখল করে ফেলছে। হ্যাঁ, মানে ভোটের অভাব নাই। আর আপনি বলেছেন মিথ্যাচার করেছেন, উনি স্বীকার করে নিয়েছেন নাকি? না, স্বীকার করে, এটা কি স্বীকার করবে? স্বীকার কেন করবে? আপনি আরেকটি বলেছেন দুর্নীতির চ্যাম্পিয়ন। দুর্নীতির চ্যাম্পিয়ন হচ্ছে 2001 সালে, তাই না? বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি জামাত জোট। তো 2000 সালের কার্যক্রম নিয়ে তো চ্যাম্পিয়ন হয়েছে। তো 2000 সালে কারা ক্ষমতায় ছিল? এটি এখন নির্বাচন সামনে রেখে অনেকে স্বপ্ন দেখছে, বড় বড় স্বপ্ন, যত মিথ্যাচার, যত প্রোপাগান্ডা, নানা কিছু ফেসবুকে করতেছে, মূলত করতেছে ফেসবুকে বেশি। আপনি একটা কোনো কথা বলবেন যেগুলো সব ঝাঁপাই পড়বে। আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন, আপনার ট্যাগ দিয়ে মানে দেবেন। ফেসবুক বা সামাজিক গণমাধ্যমগুলোতে বিএনপি কেন এটার কাউন্টার দিতে পারছে না? বিএনপিটা প্রয়োজন মনে করে। বিএনপি একটা মহাসমুদ্র। কিছু লোকের ফেসবুকে টিকে থাকতে হয়, আর কিছু লোকের একদম সরাসরি কি বলে যে সমর্থকদের টিকে থাকতে হয়। বিএনপি জনসমাবেশ করে, অনেক অনেক দল করে কর্মী তাহলে যে সমাবেশ। জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের নারী কর্মীদেরকেও, এমনকি আজকে নাহিদ ইসলাম তিনি বলছেন যে তাদের নারী কর্মীরাও হামলা শিকার হচ্ছেন। কোথায় হামলা শিকার হচ্ছে শুনি আচ্ছা, বারবার। ঠিক আছে, শিকার কোথায় হচ্ছে? মানে আপনি দেখছেন না, অন্তত ফেসবুকেই আমি তারা তো বলছেন। দেখছি না। এবং আপনি দেখুন যে এই যে মিরপুরে যে ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে, এখন তো এগুলো কেন্দ্র করে ডাকাতি হচ্ছে। বোরকা পরে চলে যাচ্ছে, সঙ্গে লোকও থাকছে, গিয়ে এক জায়গায় বলে যে আমরা ভোট চাইতে এসেছি। ভোট চাইতে এসে পরে ডাকাতি করে চলে যায়। এরকম 2টা ঘটনা কিন্তু চোখে পড়েছে আমাদের। তো এরকম, এটা তো ঠিক না। এবং 1 বছর 5 তারিখের পরে এটা শুরু করেছে, মানুষের কাছে আইডেন্টিটি কার্ড চাচ্ছে, মানুষের কাছে বিকাশ নাম্বার চাচ্ছে। এটা তো নির্বাচনী আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন। কিন্তু এগুলো তো হচ্ছে, আমরা জানি। এবং আরেকটি কথা, আমি জানি না কারা এগুলো করতেছে। বলা হচ্ছে বেহেশতের টিকিট বিক্রি করা হচ্ছে, এবং কেন্দ্রীয় নেতা পর্যন্ত বলা হচ্ছে। এবং একজন আমার সঙ্গে একজন টকশোতে বলেছেন বেহেশতে কিন্তু দাঁড়িপাল্লা থাকবে। এটা তো ধর্ম না ভাই। এটা তো কে বেহেশতে যাবেন, কে দোজখে যাবেন, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। কিন্তু আমরা এগুলো কিন্তু বলে বেড়াচ্ছি, মানুষকে নানা ধরনের লোভ দেওয়া হচ্ছে। সেটা তো ঠিক না। এগুলো তো মানুষের ধর্মীয় আবেগ নিয়ে এগুলো বিক্রি করে আমার যে কোনো উপায়ে ক্ষমতা যেতে হবে। আমি ইসলামী দল করি, আবার আমি চাই যে এই যে বাংলাদেশে ব্যাংকিংয়ের সুদ ব্যবস্থা আছে, এর মধ্যেই দেশ চালাতে হবে। কিন্তু রাতারাতি তো চেঞ্জ করা যাবে না। আমি একবার বলছি যে আমরা শরিয়া আইন করব বাড়ি বাড়ি গিয়ে, আবার আমি বলছি যেখানে সুবিধা যেটা, যে আমি প্রচলিত আইনে দেশ চালাবো। এগুলোতে এত দ্বিচারিতার দরকার নাই তো। একটা গণতান্ত্রিক পরিবেশে আমরা যেতে চাই, এবং সেটি যেতে হলে একমাত্র মাধ্যম হচ্ছে এখন নির্বাচনটা সুষ্ঠুভাবে হতে হবে। এই যে ব্যাকবাইটিংকে সামনেও বলছে, অনেক সমালোচনা করছে, অনেক কথা হচ্ছে, অনেক কিছু বলছে। এগুলো ঠিক না আমি মনে করি। আমাদের সবার দীর্ঘদিন বিএনপি লড়াই করেছে, জামাত লড়াই করেছে। মানে এই ধরনের কথাবার্তা তাহলে মানে কোনো পলিটিক্যাল মাইলেজ আদতে কাউকে দেবে না? আপনি আলটিমেটলি দেবে না। মানুষ কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। মানুষ, গ্রামের মানুষ আপনার আমার চেয়ে বেশি খবর রাখে কিন্তু। আমার মনে হয় আপনার বক্তব্য একেবারে পরিষ্কার, প্রকৌশলী। মার্দিয়া মমতাজ, আপনার কাছে আবারও আসতে চাই। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের স্ত্রী ডক্টর আমিনা বেগম
একটা সমাবেশে তিনি বলেছেন, যাদের হাতে দেশ নিরাপদ, যাদের হাতে নারী ও সাধারণ মানুষ নিরাপদ থাকবে, সেই দেশপ্রেমিক শক্তিকেই ভোট দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। জামাত ইসলামীর আমির শফিকুর রহমান তিনি বলেছেন, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য বেশি, আর কেউ যদি হাত বাড়ানোর চেষ্টা করে ইনশাল্লাহ আমরা তাদের গালে হাত দিয়ে বসে থাকবো না। এই দুটো উদ্ধৃতিকে আপনি কিভাবে দেখছেন সেটা জানার আগে আপনাকে একটা সংবাদ দিই। আজকে ভোলা 4 চরফ্যাশন মনপুর আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী KM কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল সহ 3 জনের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জামায়াতের ইসলামীর প্রার্থী মোস্তফা কামালের কর্মী সমর্থকদের জড়িত থাকার অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের এই প্রার্থী, উনি লিখিত অভিযোগ করেছেন। এখন জামায়াত ইসলামের আমির এবং তার স্ত্রীর বক্তব্য সম্পর্কে আপনার মতামত জানতে চাই। জি, আমি আপনাকে কয়েকটা জায়গার নাম বলি। আসলে এখানে তো আমি দেখাতে পারছি না, আমি আপনাকে জায়গাগুলোর নাম বলি। কেরানীগঞ্জে, মেহেরপুরের গহরপুর, জামাতের এবং ছাত্রী সংস্থার কেউ বাসায় গেলে ধরিয়ে দিন, এটা প্রকাশ্যে জনসভায় বিএনপির পাপিয়া বলেছেন। ভোলার চরফ্যাশনে দাড়িপাল্লার প্রচারে বাধা দেওয়া হয়েছে, নারীর কান ছিঁড়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে যুবদল নেতার হাতে। মানে আমি আজকে যেটা বললাম ভোলা 4 না, ওখানে না, এটা গতকালের না, এটা এক সপ্তাহ আগের ঘটনা। জি, আমি আজকে ঘটনা লালমনিরহাটে এবং টাঙ্গাইল, কুমিল্লা, চুয়াডাঙ্গা এগুলো চলছে। এবং এখানে ঘটনাটা এরকম, আপনি দেখবেন যে চুয়াডাঙ্গায় একজন ছাত্রদল নেতা প্রকাশ্যে বলছেন যে কেন্দ্র কয়েকটা ভেঙে ফেললে তো ফাঁসি আর হবে না, মামলা হবে। হইল? তাহলে নির্বাচনকে যখন আমরা সবাই মিলে চেষ্টা করছি এখানে একটা লেভেল প্লেয়িং ফিল্ড হবে, কেউ কেউ অলীক স্বপ্ন দেখতেই পারে, স্বপ্ন দেখা তো দোষের না, কিন্তু আমি তাকে স্বপ্ন দেখতে দিব না, জোর প্রয়োগ করব, সেটা কতটুকু গণতান্ত্রিক আচরণ এটা বোঝার কথা। এবং এখানে ডক্টর আমিনা শফিক এবং ডক্টর শফিক যেটা বলেছেন এটার সাথে আমি একমত। এখানে একটা কথা বলি, আপনি যে উদাহরণটা বললেন, এটা যদি কোনো জামাতের কেউ করে থাকেন তার ব্যাপারে আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি জামাত সর্বোচ্চ ব্যবস্থা নেবে এবং এটার ব্যাপারে কোনো ইনস্ট্রাকশনের প্রশ্নই ওঠে না। ঠিক আছে? এবং এটা যেহেতু অভিযোগ হয়েছে, এটা জামাতের পক্ষ থেকে অনেকগুলো অভিযোগ হয়েছে সোশ্যাল মাধ্যমে, আমি এটার নিশ্চয়ই এটার কনসিকুয়েন্স কি হয় সেটার জন্য আমি আপনার বক্তব্যকে সম্মান জানিয়ে অপেক্ষা করছি। কিন্তু সোশ্যাল মাধ্যমে, মিডিয়াতে ক্রমাগত নারীদেরকে নিয়ে স্লাট শেমিং করা হয়, বুলিং করা হয়, সাইবার বুলিং করা হয় এবং অনেকগুলো আইডি বিশ্লেষণ করে দেখা যায় যে তারা মূলত হয় জামাতের সমর্থক কিংবা হয়তোবা জামাতের। আমি মনে করি এই অভিযোগটা অমূলক। আমি যদি আপনাকে যদি আমার ইনবক্স দেখাই, গতকালও একজন বিএনপির কর্মী সে আমাকে বলেছে আমি জিয়াকে অপমান করেছি, আমি ভুলেও কাছে ধারেও যাই নাই সেই কথার, এবং আমাকে অকথ্য ভাষায় ইনবক্সের গালি দিয়েছে, এবং এরকম একটা দুইটা না। তাহলে এই অভিযোগগুলো যে আমরা যখন করি আমাদেরকে মনে রাখতে হবে আমরা আসলে এই মানুষগুলোকে অ্যাড্রেস করা দরকার, অথবা এই বিহেভিয়ারটাকে অ্যাড্রেস করা দরকার, কিন্তু আমরা কি করি, এটা অমুক দলের, এটা করে আমরা অপরাধটাকে খাটো করে দিচ্ছি। আমাদেরকে বলা উচিত এই যে ডিজিটাল কোনো রকমের শিক্ষা ছাড়া মানুষের হাতে একটা ফোন এবং সে তার অপিনিয়ন যেভাবে অপিনিয়নকে পাবলিসিটি করে ফেলতে পারছে, এই জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস করা উচিত। তা না করে এই যে বট বাহিনীর নামে একটা দলের উপরে দোষ দেওয়া হয়, তাহলে কে জুমার ভিডিও বানায়, কে তাসনিম জারার ভিডিও বানায়? আপনি দেখবেন জামাতের সাথে এনসিপির যে দুজন এসেছেন মহিলা, তাদের ওয়ালে গিয়ে দেখবেন কি ধরনের গালিগালা, যেগুলো কে করে? জামাত নিশ্চয়ই করে না, তাই না? তাহলে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে অপরাধটাকে ডিটেক্ট করতে হবে এবং সেটাকে ফাইট করতে হবে দলগতভাবে। অন্তত এই সব ক্ষেত্রে খুবই কঠোর। অবশ্যই না, আমার জানা মতে কোথাও নাই যে কেউ এরকম কাউকে বলেছে যে তোমরা 1000টা আইডি থেকে এগুলা করো, তোমাদেরকে টাকা দিব, এরকম কোনো সিস্টেম কোথাও নাই। অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, শুনছি, প্রশ্ন করুন। আমি বলতে চাই যে বিএনপির দেশের জন্য কি অবদান আছে, আর আওয়ামী লীগের দেশের জন্য কি অবদান আছে, আর জামাত ইসলামের দেশের জন্য কি অবদান আছে, এটুকুই আমি জানতে চাই। আচ্ছা, অসংখ্য। বাংলাদেশের জন্য কি অবদান আছে? আপনি কোথা থেকে বলছিলেন? ফরিদপুর থেকে আমাদের দর্শক তিনি জানতে চাচ্ছেন যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাদের বিএনপি, আমি শুধু দুটো অবদান বলি, আর কিছু আমি বলবো না। দুইটা বলি, ভাই নিশ্চয়ই আছেন, ফরিদপুর থেকে জয়েন করেছেন। এই যে আজকে রেমিটান্স আসতেছে, তার উপর দেশ টিকে আছে, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। তিনি 76-এ মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক হওয়ার পরে তিনি প্রথম 2600 সামথিং
আমাদের জনশক্তি পাঠিয়েছিলেন। আর তারপর দ্বিতীয়? বেগম, জি জি আমি শেষ করি, তারপর বেগম খালেদা জিয়া তিনি এসে উন্নত দেশগুলোতে জাপান, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া সেখানে তিনি মানুষ পাঠানো শুরু করেছেন এবং তিনি রাষ্ট্র টু রাষ্ট্র কন্ট্যাক্ট করার জন্য এটি নিয়ে প্রথম মন্ত্রণালয় করেছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এই একটা বললাম, আমি এর ডিটেইলে যাব না। এখন প্রায় 1.5 কোটির বেশি লোক সারা বিদেশে পৃথিবীতে আছে। থাকেন, হ্যাঁ। ডেইলি এবং যদি 1 বিলিয়নের টাকা উপরে পাঠায়, 1 remittance টাকা পাঠাচ্ছে। যদি দেশের জন্য পাঠায় তাহলে কিন্তু 1.5 কোটি টাকা। জি। নাম্বার 2, গার্মেন্টস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সময় শুরু হয়েছিল 78-এ। আমার মনে হয় গার্মেন্টসের মানে প্রভাব বা গুরুত্ব সেটাও নতুন করে বলার কিছু নেই। অসংখ্য ধন্যবাদ। আপা, আপনি আপনার যদি মানে দর্শকের প্রশ্নের প্রেক্ষাপটে জামাত ইসলামী বাংলাদেশের জন্য কি করেছে, দুটো উত্তর আপনি দর্শককে কি দেবেন, আপনার কি ফাইন্ডিংস? ওকে, জামাতে ইসলামী বাংলাদেশের জন্য কিছু করার জন্য তো আসলে একটা দায়িত্বে যেতে হয়, তো ওরকম তো ওভারঅল কোনো দায়িত্বে কখনো যায় নাই। তো আমি বলবো যে যেটুকু দায়িত্বে গিয়েছে সেখান থেকে যদি 2টা কাজের কথা বলতে চাই। 1 নাম্বার হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে বাজে একটি সংস্কৃতি আছে যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে দল চালাতে হবে, সেইটা কোনো রাজনৈতিক দলের পলিসি হতে পারে না। এবং এটা ছাড়াও একটা দল নিজের কর্মীদের টাকা দিয়েই নিজেদের কাজগুলো করতে পারে এবং মানুষের কাছে যেতে পারে, এটার একটা এক্সাম্পল সেট করেছে। আচ্ছা। আর দ্বিতীয়ত হচ্ছে যে এর আগে আমরা শুরুতে কথা বলেছিলাম যে 3টা মন্ত্রণালয় দুর্নীতিমুক্তভাবে 5 বছর পরিচালনা করেছে। যতটুকু দায়িত্ব যে যতটুকু পর্যন্ত যেতে পেরেছে তার অ্যাচিভমেন্ট, তো আমি সেই স্কেলেই চিন্তা করব, আমি এটাকে বলতে চাই। অসংখ্য ধন্যবাদ। আরও একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি, জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি, আমার প্রশ্নটা ছিল এই একটু আগে আলোচনা হয়েছে নিয়ে আরো আলোচনা হয়েছিল যে বিএনপির আমলে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, কিন্তু ওই সময়ের যে পত্রিকা ওই সময় দেখছি মানে আওয়ামী লীগ আমলে প্রথম 1 বার চ্যাম্পিয়ন হয়েছে, এরপরে বিএনপির আমলে বাকি সময়টা হয়েছে, কিন্তু বিএনপির আমলে আস্তে আস্তে ওটা কমছে সূচকটা। আপনার প্রশ্নটা কি? কিন্তু আমার প্রশ্ন হলো যে ওই সময়ের পত্রিকার কথাটা বলছি যে দুর্নীতিতে 1 নম্বর হয়েছে বাংলাদেশ, এভাবে 10 নম্বর পর্যন্ত দুর্নীতিতে চ্যাম্পিয়ন সব মুসলমান দেশেরা। আর দুর্নীতি মুক্তর মধ্যে ম্যাক্সিমাম দেশগুলো ছিল ইউরোপের দেশগুলো। আচ্ছা, মানে এটা কিভাবে হলো, তাই তো? হওয়ার কথা ছিল, মুসলমানের চরিত্র এত খারাপ হবে কেন? আচ্ছা, আপনার প্রশ্নটি কিনা? আচ্ছা, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। মানে অনেকটা একটা হতাশার জায়গা থেকে সম্ভবত তিনি প্রশ্নটি করেছেন। আর সেই ক্ষোভের সাথে আপা একমত কিনা আমি এক কথাই শুনতে চাই, আপনি একমত কি না আমি তার বিস্তারিত আলোচনাতে যাব না। না, এখানে আমি একমত না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবার আপনার জন্য যে প্রশ্ন সেটা হলো যে বাংলাদেশে ক্রিমিনাল র্যাঙ্কিং করা হলে সবচেয়ে বড় ক্রিমিনাল মির্জা আব্বাস, এই মন্তব্য নাসিরুদ্দিন পাটোয়ারির। নাহিদ ইসলাম গতকাল ডিম হামলার প্রতিক্রিয়ায় যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি বলছিলেন যে মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি, জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটা হোন্ডা 30 টাকা দিয়ে রাজনীতি এনেছিলেন, সেখান থেকে তিনি আজ এই সাম্রাজ্য গড়েছেন। এই সকল কথার প্রতিক্রিয়াতে মির্জা আব্বাস বলেছেন আজকে যে বাবা, তোমাদের এখনো বয়স হয়নি ওই রকম, তোমরা শ্রদ্ধা করতে শেখো। আপনার কাছে কি মনে হচ্ছে নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারির কথা শিষ্টাচার বহির্ভূত, নাকি তারা বিপ্লবী সাহসী বলেই সাহস করে সত্য কথাটাই তুলে ধরেছেন? দেখেন, এটা নাহিদ ইসলাম কিংবা নাসিরুদ্দিন পাটোয়ারি তার নিজেদের কথার ব্যাখ্যা দিবেন। তবে এখানে আমি বলবো যে দলের সব সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে শত কোটি টাকার ঋণ খেলাপি আছেন, তাদের আসলে এটাকে একটা কথা বলে না যে অন্যের দিকে ঢিল ছোড়ার আগে দেখবা যে তোমার চারপাশে একটা গ্লাস ডোর আছে কিনা, হ্যাঁ, তোমার চারপাশে তুমি কাচের ঘরে থাকো কিনা, এটা দেখা উচিত। আমি আপনাকে একটা নিউজ দিয়ে কথা শুরু করতে চাই। শেরপুর 3 আসনের, আমার খুব কষ্ট হচ্ছে, আমি মাত্র ছবিটা পেলাম। শেরপুর 3 আসনের যিনি সংসদ দলীয় পদপ্রার্থী জামাতের, তাকে আহত করা হয়েছে, সম্ভবত তিনি আর বেঁচেও নাই। এটা আজকের ঘটনা। ঝিনাইগাতিতে
ইশতেহার ঘোষণার প্রোগ্রামে তার উপর হামলা হয়। আচ্ছা, তো আসলে এরকম একটা জায়গায় আমরা আছি যেখানে পলিটিক্যাল অপোনেন্ট কথায় না পেরে গায়ে হাত তোলে, একসময় মেরেও ফেলে। নারী পুরুষ বাচ্চা কেউ বাদ যাচ্ছে না। এখানে তো আসলে আমি আপনি কাকে দোষ দিব, কার কথা বলবো? আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে দোষ দিব যে ও বেশি কথা বলে, কিন্তু কোনো কোনো জায়গায় কি তার কথা সত্যি হয়ে যাচ্ছে না বাংলাদেশের? এই মাফিয়াতন্ত্র কি এখনও চালু নাই? এই যে ঋণ খেলাপিরা তাদের ঋণ না দিয়ে, তাদেরকে আমি সহজ ভাষায় চোর বলতে চাই, তারা সংসদ সদস্য হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন। তারা কি সংসদ সদস্য হওয়ার পরে ভালো হয়ে যাবেন? সেই টাকা ফেরত দিবেন আর চুরি করবেন না? কে গ্যারান্টি দিচ্ছে না, এটা? ঋণ খেলাপি তাই মানে না? টাকা ফেরত দিবে না তা তো না, দিতেই হবে। ঋণ খেলাপি মানে রাষ্ট্রে সময় চলে গেছে, দেয় নাই। এ রাষ্ট্রে বাস করতে খেলাপি দিতে কখন হবে। হয়? যখন সেটা চলে যায়, তাই না? মির্জা আব্বাস তো একজন প্রবীণ রাজনীতিবিদ, রাজনীতির দীর্ঘ দেখেন ক্যারিয়ারকে বয়স সামনে যদি রেখে দেখেন, বয়স হিসেবে ট্রাম্পেরও অনেক বয়স। আচ্ছা, বয়স শুড নট বি দ্য ওয়ান অ্যান্ড অনলি প্যারামিটার টু বি অনার্ড। মানে ফ্যাক্টটা আমাদের তুলে ধরতে জি, হবে। ফ্যাক্টটাকে বলতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ইলিয়াস খান। আপনার কাছে এই বিষয়তেই আসতে চাই। মির্জা আব্বাসকে নিয়ে এই ধরনের বক্তব্য, এটা আসলে নতুন না। আপনি জানেন যে শরীফ ওসমান হাদী যখন মারা গেলেন, তারপরেও তাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হলো। নাসিরউদ্দিন পাটোয়ারি আগে চিকিৎসা, মানসিক চিকিৎসা করা উচিত। তিনি সব নেতা নেত্রী সম্পর্কে যেভাবে কথা বলেন, এটি কোনো সুস্থ মানুষের লক্ষণ না। জামাতের মুরব্বীরা তো তাকে থামাচ্ছেন না, তারা তো মনে করছেন সত্য কথাই বলছেন। তারা মনে করছে যে উনি যা বলছেন, নাসিরুদ্দিন ভাই সত্য বলছেন, কিন্তু এটি তো সবার কাছে সত্য না, আর সত্য তো আপেক্ষিক বিষয়। মানে মির্জা আব্বাসকে ঘিরেই কেন এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে? এটা কি মানে কোনো গ্র্যান্ড ডিজাইনের অংশ আপনি মনে না, করেন? তারা প্রার্থী হয়েছে এই জন্য বলছে যাতে উনি জিততে পারেন, নাসিরুদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাই, আমরা যদি পার্লামেন্টে যায় খুব ভালো, তো আগে তার মানসিক চিকিৎসাটা করা দরকার। পাবনার ডাক্তার যারা আছে, বা ঢাকায় অনেক ডাক্তার আছে মানসিক চিকিৎসক, তাদের সাথে আগে পরামর্শ করা উচিত। এর আগে তিনি যেভাবে কথা বলতেছেন, আর নির্বাচনে ডিম মারা নিঃসন্দেহে নিন্দনীয়, কিন্তু ডিম মারা কে মেরেছে আগেই বলে দেয় যে এটা বিএনপি মেরেছে, এটা তো ঠিক না। শরীফ ওসমান হাদী যখন মানে তাকে যখন হত্যা করা হলো, তখন ইনকিলাব মঞ্চের যারা সাথে সংশ্লিষ্ট তারা ইঙ্গিত করছিলেন যে মির্জা আব্বাসের সাথে জড়িত। এমনকি শরীফ ওসমান হাদীকে যখন রিকশাতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও আমরা দেখছিলাম যে মির্জা এবং আব্বাসের মির্জা আব্বাস সাহেব হচ্ছে। তিনি সর্বোচ্চ ভদ্রতা দেখিয়ে, সহানুভূতি দেখিয়ে হাসপাতালে গিয়েছিলেন। তাকে নিশ্চয়ই আপনি দেখেছেন সেই ভিডিওটি, কিভাবে তিনি দাঁড়িয়েছিলেন যখন তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছিল। আসলে এটা রাজনীতির একটা প্যাটার্ন হয়ে গেছে কিছু লোক। আমি একটু আগে বললাম না, আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন, আপনার ট্যাগিং দিয়ে যাবে ফ্যাসিস্টের দোসর। আপনি পত্রিকা অফিসের সামনে গরু জবাই করে খাবে, কিছু বলতে পারবেন না। পত্রিকা অফিসে জ্বালিয়ে দেবে, 5 ঘন্টা ছাদে বসে থাকবে সাংবাদিকরা, কখন আগুন আসে নিচে, আর মফ সৃষ্টিকারীরা কখন উঠে যায়, আতঙ্কে 5 ঘন্টা কাটাবে। আপনি এর পক্ষে কথা বলবেন, আপনাকে বলে দেবে ফ্যাসিস্টের দোসর। এই সংস্কৃতি চালু হয়েছে। 200 মাজার পোড়াই দেওয়া হয়েছে, প্রায় 200 মাজার বাংলাদেশে। এগুলো কোনো প্রতিকার নাই দেও, এবং যারা এগুলো করছে তাদের কোনো বিকারও নাই। যখন যেখানে পারে মব সৃষ্টি করে, টাকা ঘুষ এনেছে, বাকি টাকা আনতে আবার গেছে। নিশ্চয়ই আপনার মনে আছে যে এগুলো কারা করছে, এগুলো তো আমরা জানি, আমরা তো এগুলো বুঝতে পারি। আর ওই যে ইনকিলাব মঞ্চের কথা বললেন, তারা প্রথমে মির্জা আব্বাসের দিকে আঙ্গুল তুলেছে। কেন? কারণ কি? কীভাবে প্রমাণ পেয়েছে? এগুলো ঠিক না। দিন মানে শেষে অনেক রাজনীতি- আগে থেকেই তাহলে নির্বাচনকে কেন্দ্র করেই টার্গেট করা হয়েছে, তেমনটাই আপনি অন্তত বলতে যাচ্ছেন, আমি যদি বুঝে থাকি। অসংখ্য ধন্যবাদ প্রকৌশলী মার্জিয়া মমতাজ। ইলিয়াস খানের কথার প্রসঙ্গেই আসতে চাই। সাম্প্রতিক বিভিন্ন মব উস্কানো বা বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, এটার পেছনে অনেকেই মনে আমি করেন। একটা লাইন বলি, জি। এই যে একটা ছেলে কি যেন বলে, সর্বমিত্র চাকমা। সর্বমিত্র আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই চরিত্র কোনোদিন দেখ না। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি নিজে বলেছেন 25% একাডেমিক, 70% রাজনৈতিক। ইলিয়াস ভাই, আপনি তো আছেন, আমি আপনার কথা আমরা শুনবো, যেহেতু আপনার চলে যাবে। মানে আমি এই জন্য আপনার কাছ থেকেই শুনতে চাই যে বিভিন্ন সময় এই বিভিন্ন মবের ক্ষেত্রে যারা কাজ করেন, অনেকেই বলে থাকেন যে এটার পেছনে ছাত্র শিবিরের প্রচ্ছন্ন একটা ভূমিকা আছে। তারা এটাকে লাই দিচ্ছেন। জামাতের এরা যারা করছেন তারা জামাত শিবিরের অনুসারী, তাদের যদি পলিটিক্যাল আইডেন্টিটি খোঁজা হয়, এবং ট্যাগিংয়ের যে রাজনীতি, একটা সময় আওয়ামী লীগের বিপক্ষে এই অভিযোগ ছিল, এখন জামাতের এবং শিবিরের বিপক্ষে এই অভিযোগ আসছে যে তাদের বিরুদ্ধে কোনো একটি মতবাদ আসলেই সুনির্দিষ্ট করে ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে। আপনি কিভাবে দেখেন? আপনার প্রথম বাক্যটা
দ্বিতীয় বাক্যটার সাথে কন্ট্রাডিক্টরি। প্রথম বাক্যটাতে বলা হচ্ছে যে মব সৃষ্টি করছে দেখা যাচ্ছে জামাতের লোকজন, শিবিরের লোকজন, আর দ্বিতীয়টাতে বলছেন যে কিছু একটা করলেই ট্যাগ দেওয়া হয়। প্রথমটাতেই তো বলা হলো। আমার কথা স্পষ্ট, এখানে আমি যদি দলমত নির্বিশেষে আমি একজন নাগরিক হিসেবে বলি, যেখানে যে মব হচ্ছে তাদেরকে খুঁজে বের করে শাস্তি দেয়া হোক। আপনি প্রথম আলোতে আগুন দেওয়ার ঘটনাটা দেখেন, অনেকে ঘোষণা দিয়েই গেছে ওখানে, তাদেরকে ধরা কোনো বিষয় ছিল না। অসংখ্য সিসি ক্যামেরা, আজকে পর্যন্ত তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা দেখেছেন? কেন হয় নাই? যেন এই যে দোষ দেওয়া যায়, এই কালচারটাকে না, জারি এর মধ্যে রাখা যায়। অনেকের ছবি ফুটেজ এসেছে যারা ডাকসু বা রাকসুর সাথে ছাত্র সংসদে যারা শিবিরের প্যানেল থেকে জড়িত শাস্তি হয় নাই ছিলেন। কেন? সেই প্রশ্ন আমার এটা মনে হয় এজন্যই করা হয় যেন এই যে দোষের রাজনীতিটা চলে। আপনি দেখবেন ফ্যাসিস্টের সময়ও ওই যে মন্দিরে আগুন লাগানো হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, খুবই গর্হিত কাজ। কিন্তু কি হলো, দোষ দেয়া হলো যে আচ্ছা এটা ইসলামপন্থীদের কাজ, কিন্তু এটাকে কোনো না, সলিউশন করার কারণ ইসলামপন্থী আর জামাত ইসলামী দুটো কি তাহলে সমান? যেটাই হোক, ঠিক আছে, জামাতের কাজ একটা জায়গায় প্রমাণ করেন না, একটা জায়গায় শাস্তি দেন না, অথচ দেখা গেল যখন সুযোগ পেল মন্দির মসজিদ কারা পাহারা দিয়েছে? জামাত শিবিরের লোকজনই পাহারা দিয়েছে। এটা থেকে বোঝা যায় যে আসলে মিডিয়াতে এখন একটা সন্ত্রাস চলছে, যে এই সন্ত্রাসটা হচ্ছে একটা সাইডের নিউজকে আড়ালে করে রাখতে চায়। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। বাসসের এক সপ্তাহের নিউজ অ্যানালাইসিস করে দেখা গেছে বাসস কোন দলের কয়টা নিউজ দেখায়, সেখানে জামাতের 0, যার এগেইনস্টে বিএনপির হচ্ছে 30-এর উপরে। মানে মিডিয়া ট্রিটমেন্টের কথা বলছেন আপনি? তাহলে এই যে মিডিয়া ব্ল্যাকআউট করা হয় কিছু কিছু মানুষকে, আপনি অন্যায়টাকে বা অপবাদটাকে দেখাবেন, প্রতিবাদটাকে দেখাবেন না। ব্যাস, আপনি সবার কাছে কাকে ভিলেন বানিয়ে দিলেন। এই সংস্কৃতিটা বাংলাদেশে নতুন না, এটা অনেকে করেছে। এবং সেটার ভিকটিম আগেও জামাত শিবির ছিল, এখনো তারা এবং চলছে। রেজিম চেঞ্জ হওয়ার সাথে সাথে এরা আবার গিয়ে নতুন প্রভু খুঁজে নিচ্ছে, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে আর বলছে আপনি একটু আগে দেশে আসলে ভালো হতো। তারেক রহমানকে আমি এটা অনেক শ্রদ্ধা নিয়ে বলছি যে বিএনপির না এই ব্যাপারে অনেক সতর্ক হওয়া উচিত। যে মানুষগুলো এই মাত্র 10-12 বছর আগে তারেক রহমানের নামে কি বিচ্ছিরি কার্টুন দিয়েছে, আমি নিজেই দেখেছি, তারা এখন অন্য কথা বলছে আর বিএনপি ভুলে যাচ্ছে। এটাকে আমাদেরকে মনে রাখতে হবে যে এটাকে যদি আমরা এরকম লালন করি, একদিন এটা আমার বিরুদ্ধে আসবে। বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনার এই আমি নাগরিক কথাকে হিসেবে বলছি, নাগরিক হিসাবে ঠিক আছে, মানে আমার মনে হয় বিএনপি বা তারেক রহমানও সেটা ভেবে দেখবেন। অসংখ্য ধন্যবাদ। আরো একবার ছোট একটা বিরতি নেবার সময় হয়ে গেল। তার আগে প্রকৌশলী মার্জিয়া মমতাজ, আপনাকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ইলিয়াস খান, আমি আপনার কাছে আসতে চাই। বিভিন্ন ধরনের কথা প্রসঙ্গেই তো আজকের আয়োজন। আর একটা কথা আমি আপনাকে মনে করেন নিশ্চয়ই এই সংবাদটি আপনার নজরে এসেছে। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে সৌদি আরবের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছিল সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের, যারা দীর্ঘদিন বাংলাদেশের ভুয়া পাসপোর্ট নিয়ে গিয়েছিলেন, তাদেরকে যেন পাসপোর্ট ইস্যু করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে 69,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিবেন। তিনি বলেছেন অবশ্য বাংলাদেশি পাসপোর্ট দেওয়া মানে নাগরিকত্ব। 69,000 কি এখানে যারা আছেন তাদের না, তারা সৌদি আরবে অবস্থান করছেন, তারা বাংলা হাতে লেখা পাসপোর্টের জামানায় সেখানে গিয়েছিলেন। এখন সৌদি আরব থেকে বলা হচ্ছে যে এদেরকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস গত রোজার সময় জাতিসংঘ মহাসচিবকে সঙ্গে নিয়ে যখন ইফতার করতে গেলেন, বলেছিলেন যে আগামী ঈদে রোহিঙ্গারা তাদের বাড়িতে করবে। আমি জানি না আগামী ঈদে কয়জন করবে, তবে এই 69,000-এর মধ্যে অন্তত কিছু হলেও বাংলাদেশে আসবে মনে হয়। কিভাবে দেখছেন? তাদের বাড়িতে করবে মানে বাংলাদেশকে বুঝায়নি কিন্তু, না মানে মিয়ানমারে নিজ বাসভূমি। মিয়ানমারে রোহিঙ্গা এখন বাংলাদেশে অনিবার্য বাস্তবতা। এরা আর কোনোদিন ফেরত এই সরকার আর পাঠাতে পারবে না। কারণ মানে এই জন্য কি রোহিঙ্গা থেকে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে দেওয়া হলো, সেটাও ভালো। এছাড়া কোনো অল্টারনেটিভ নাই। কারণ এগুলো বিরাট চাপ আছে আমাদের জনশক্তি রপ্তানিতে কিন্তু, এবং প্রথম দেশ হচ্ছে যেখানে আমরা বেশি জনশক্তি রপ্তানি করি সেটা হচ্ছে সৌদি আরব। সবচেয়ে বড় যেটা নাম্বার 1 কিন্তু সৌদি আরব। সুতরাং এগুলো এখন আর তাহলে মায়ানমার যে অনেকদিন ধরে ধরেন বলে আসছিল যে রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক, সেটাকেই কি সমর্থন জানানো হলো না? কিছুদিন আগে আইসিজেতে বাংলাদেশ বলেছিল যে না আমরা এই ধরনের নিরুপায় এবং কূটনৈতিকভাবে এটি কি বলে যে ভালো সফলতা দেখাতে পারেনি। যেমন আমাদের যিনি প্রধান উপদেষ্টা, আমার ধারণা ছিল তিনি আসলে আমরা কোনো ভালো রেজাল্ট পাবো, আন্তর্জাতিক মহলে তার যোগাযোগ আছে, আমরা সেই মানে একজনও কিন্তু ফেরত পাঠাতে আর পারবেও না। এবং প্রতিদিন কিন্তু রোহিঙ্গা জনগোষ্ঠী বাড়ছে এবং তাদের জন্মহার কিন্তু অনেক আমরা জানি খুব। বাংলাদেশে এখানে সাধারণ বাংলাদেশী এই মুহূর্তে কিছুটা উত্তপ্ত একটা অবস্থানে আছে। উত্তপ্ত প্রতিদিন প্রায় দিনই গুলি আসে আমাদের এখানে, মানুষের গায়ে লাগে। একটি বাচ্চা মারাও গেছে বোধহয়।
অসংখ্য ধন্যবাদ। আসলে সময় সংকল্পতার জন্য আমি এই আলোচনার বেশি দূর নিতে পারলাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। আপনাকে ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী আয়োজনে আবারও দেখা হবে। এটাই নিজের সঙ্গে থাকুন। এই মেয়েটা ছিল